কখনোই আইডিয়া করি নাই যে আমি বুয়েটে চান্স পাবো। বুয়েটে চান্স পাওয়া বা বুয়েটে পড়তে পারা এটা আমার জীবনের একটা স্বপ্ন ছিল। ক্লাস টেস্ট পরীক্ষা ছিল, 3টা ম্যাথ দিয়েছিল, 15তে আমি 0 পাইছিলাম। আমার মাকে যে ম্যাথ টিচার আবার কমপ্লেন করছে যে ম্যাথ টিচারের ছেলে ম্যাথে 0 পাইছে। প্রথম উপকার হচ্ছে অ্যাডমিশনের সময় তো একটা উপকার পাচ্ছই, আগে থেকে অ্যাডভান্স হয়ে আসো। আরেকটা উপকার যেটা এইচএসসিতে হেল্প হয়, স্কুল কলেজে আমাকে অন্যদের চেয়ে আগায় নিছিল এই কন্টিনিউটিটা। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও ওয়েলকাম করছি আমাদের নো ইউ টিচার্স পডকাস্টের আরও একটি এপিসোডে। আজকে আমাদের সবার সাথে আছেন আমাদের সবার প্রিয় সৌরভ সাহা দাদা, বাংলাদেশে ম্যাথ পড়ানোর জগতে পরিচিত মুখ। বাংলাদেশে যারা ম্যাথ পড়ান এবং যারা ম্যাথ পড়েন সবাই দাদাকে কম বেশি চেনার কথা। দাদা, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের পডকাস্টে। তোমাকে ধন্যবাদ তোমার এই আয়োজনে আমাকে নিয়ে আসার জন্য। আমি আসলে অনেক আনন্দিত। আপনাকে অনেক অনেক প্রশ্ন করব, আশা করি দারুণ একটা এপিসোড হবে। প্রথম প্রশ্ন বরাবরের মতো যেটা করে আসছে সেটা হচ্ছে, শিক্ষকতা তো অনেকদিন করাচ্ছেন আপনার অনেকদিন হয়ে গেল শিক্ষকতা করানোর, এক যুগের বেশি। এবং এখনো ক্লাস শেষে আমরা শিখবো জিতবো গ্রুপে যত পোস্ট দেখি, সৌরভ সাহা দাদার ক্লাসের বিজয় গান গেয়ে যত পোস্ট দেখি, তো এতদিন ধরে পড়ানোর, একই পেসে পড়ানোর আসলে মোটিভেশনটা কোথা থেকে পান? আসলে আমি টিচিং শুরু করছিলাম এইচএসসি ফার্স্ট ইয়ার থাকতে। আচ্ছা, তো এটা আসলে আমার বাসায়ও জানতো না। তো আমার এক ফ্রেন্ডকে আমি জাস্ট আড্ডা ছলে বলছিলাম যে ও একটা টিউশনি করাইতো, আমি বলছি আমাকে একটা দিস তো। আচ্ছা, তখন কিছুদিন পরে ওর এক কাজিন পড়তে চাইছে, তখন আমাকে বলছে। মানে আপনি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি স্টুডেন্ট পড়িয়েছেন? তো আমি বুঝতে পারছি যে আমি যদি এটা বাসায় জানাই তাহলে আমাকে আর পড়াইতে দিবে না। স্বাভাবিক, সবচেয়ে এইচএসসিটা একটা এইচএসসি সময়টা খুবই ক্রিটিক্যাল সময়। আর টাকা পয়সা নিয়েও যে খুব একটা ক্রাইসিস ছিল আমাদের ফ্যামিলিতে, ওরকমটা এমনটাও না যে প্রাইভেট পড়াইতে হবে। তো সবকিছু মিলে বাসায় জানাইনি, আমি ফার্স্ট ইয়ার থেকে পড়াইতাম। তো সম্ভবত ক্লাস 3-তে পড়তো। হ্যাঁ, এটা ক্লাস 3-তে পড়তো। তো তখন থেকে পড়ানো শুরু, এবং আমি দেখছি যে পড়াইতে আমার ভালো লাগতো। আচ্ছা, ও পড়তো ক্লাস 3-তে, বাট দেখা গেছে 3-র সিলেবাস শেষ হওয়ার পরেও আমি দেখা গেছে ক্লাস 6-এর ম্যাথও তাকে করাইছি। আমার মনে আছে যে ইউনিট কনভার্সনের ম্যাথগুলা, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মানে অ্যাডভান্স ম্যাথ করিয়ে দেখেছেন পারে কিনা। মিলিমিটারে দেওয়া আছে, হয়তো হেক্টোমিটারে দেখাইতে হবে। হ্যাঁ, দেখা গেছে তাকে যখন শিখাইতাম সে আবার ওটা পারতো। হ্যাঁ, তখন আমার কাছে মনে হয়েছে যে স্টুডেন্টদের আসলে ডেলিভারি দিতে পারলে ওরা রিসিভ করতে পারে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তখন থেকেই শুরু। বাট আমি যখন বলি এক যুগের বেশি অভিজ্ঞতা, ওই সময়টা আমি আসলে অ্যাড করি না, কারণ এটা আসলে প্রাতিষ্ঠানিকভাবে না, প্রাতিষ্ঠানিকভাবে এক যুগের বেশি। তো এক যুগের বেশি যেহেতু প্রাতিষ্ঠানিকভাবেই অসংখ্য প্রতিষ্ঠানে পড়িয়েছেন, অসংখ্য না, তো বাংলাদেশের টপ রেটেড যে প্রতিষ্ঠানে পড়িয়েছেন সেগুলো সবগুলাতেই মোটামুটি এক্স্যাক্টলি আপনার বিচরণ হয়েছে। তো অনেক মেমোরিজও হয়েছে, অবশ্যই হওয়ারই কথা। তো সবচেয়ে স্মরণীয় একটা মেমোরি যদি আমাদের সাথে শেয়ার করতেন। সবচেয়ে স্মরণীয় এরকম না, তো পার্টিকুলার অনেক ইভেন্টই আছে। হ্যাঁ, ধরো যে রাস্তায় যাচ্ছি, হঠাৎ করে একজন কেউ এসে বলে যে ভাই আপনাকে তো আমি চিনি, আপনার ক্লাস করছিলাম। এটা অনেক ভালো লাগে। আমার এক সময় আমি জব করতাম পেট্রো বাংলাতে, পোস্টিং ছিল সিরাজগঞ্জে। তখন আমি বৃহস্পতিবার করে অফিস করে বিকালের ট্রেনে চলে আসতাম, আবার শুক্র শনি থেকে রোববার একদম ভোরের ট্রেনে, 6টায় ট্রেন থাকতো, ওই ট্রেনে যাইতাম আর কি। মানে 7 দিনই অফিস করার মতো ব্যাপার। তো ট্রেনে যাতায়াতের পথে দেখা যেত যে অনেকের সাথে আমার দেখা হয়ে যাচ্ছে। একবার আমার মনে আছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে জব ইন্টারভিউ দিতে গেছি, তো পাশের সিটে বসতে হচ্ছে জাহাঙ্গীরনগর এক ছেলে, সে বলছে যে ভাই আপনার আইসিটি ক্লাস করছেন। দারুণ, এটা অনেক ভালো লাগার ব্যাপার আসলে আর কি। এটা প্রত্যেকটা শিক্ষকের সাথেই হয়, এবং প্রত্যেকটা শিক্ষকেরই আমার মনে হয় যে একটা প্রত্যেকবার যখন কিছু মেমোরিজ থাকে, এই মেমোরিজ গুলো আসলে আমার মনে হয় যে ইন্সপায়ার করে, এবং যতবারই শুনি ততবারই কিন্তু রোমাঞ্চকর লাগে। প্রত্যেকবার একটা নতুন স্টুডেন্ট এসে বলবে, আমি প্রত্যেকবারই মনে হয় নতুন একটা অনুভূতিটা কিন্তু কখনো পুরাতন হয় না। তো দাদা, আপনি যেহেতু সায়েন্সের সাবজেক্টগুলো দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, আপনার কাছে প্রশ্ন যে ইন্টারমিডিয়েটের যদি একজন শিক্ষার্থী ওঠে, কিংবা সে ক্লাস 9-এ উঠে প্রথম সায়েন্স আনুষ্ঠানিকভাবে পড়া শুরু করলো, সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট থেকেই নাকি এসএসসি থেকেই তারা একটু অ্যাডমিশন বেসড পড়াশোনা করবে, কিংবা একটু বেসিকের প্রতি কিভাবে জোর দিয়ে পড়াশোনা করা যায় স্কুলের কলেজের রেজাল্ট ভালো করার বাইরে? অ্যাকচুয়ালি অ্যাডমিশন যেটা মানে আফটার এইচএসসি যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এটা তো আসলে এইচএসসির পড়াশোনার সাথে রিলেটেড, এসএসসির সাথে না। এক্স্যাক্টলি। তো আমি যেটা রিকমেন্ড করি সেটা হলো যে এইচএসসি লাইফ শুরু করার যেদিন থেকে ফার্স্ট শুরু হয়, ওই দিন থেকে আমার টার্গেটটা আসলে ফিক্স করে ফেলা উচিত যে হচ্ছে আমি কোথায় যেতে চাই, আফটার এইচএসসি আমি আসলে কি করতে চাচ্ছি। এক্স্যাক্টলি। খুব যে লং টার্ম প্ল্যান এমনও না, 2 বছরের একটা প্ল্যান, যে সবাই টার্গেট থাকে যে এইচএসসিতে আমি ভালো করবো, A+ পাবো, গোল্ডেন A+ পেলে তো আরও ভালো। বাট এইচএসসিতে গোল্ডেন A+ পাওয়ার পর আমি কি করতে চাচ্ছি,
কারণ এইচএসসি তে কি করেছো এটা খুব বেশি শুনতে চায় না, অ্যাডমিশনে কি করেছো এটাই আসলে শুনতে চায়। দেখো তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট কতদিন পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকে, আমার মনে হয় মানুষজন জিজ্ঞেস করে যতদিন না নেক্সট রেজাল্টটা আসতেছে। নেক্সট 2 বছর রেজাল্টটা আসে হচ্ছে এইচএসসি তে। হ্যাঁ, তো এই এইচএসসি পরীক্ষা না দেওয়া পর্যন্ত তোমাকে সবাই এসএসসি রেজাল্ট জিজ্ঞেস করে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর এইচএসসি রেজাল্ট যখন হয়ে যায়, এই রেজাল্টটা কতদিন জিজ্ঞেস করে, এটা তো জিজ্ঞেস 1-2 মাসও করার সুযোগ আসলে সবসময় পায় না। 2 মাস 3 মাস 2 মাস বা 3 মাস বা 4 মাস এর মধ্যে কিন্তু অ্যাডমিশন টেস্টগুলো হয়ে যায়, রেজাল্ট হওয়া শুরু করে। তখন প্রশ্ন হচ্ছে যে তুমি কোন ইউনিভার্সিটিতে চান্স পাইছো অথবা তুমি কোন ভার্সিটিতে কোন সাবজেক্টে পড়ো। এইচএসসি রেজাল্টটা খুব বেশি দিন মানুষ কিন্তু জিজ্ঞেস করে না, তবে হ্যাঁ এইচএসসি রেজাল্টটা ইম্পর্টেন্ট। এইচএসসি রেজাল্ট ভালো করতে গেলেও কিন্তু একটা সার্টেন লেভেলে পড়ালেখা করতে হয়, যে পড়ালেখাটা হচ্ছে অ্যাডমিশনের সময় প্রিপারেশনে হেল্প করে। তবে আমি রিকমেন্ড করি প্রত্যেকটা স্টুডেন্টকে, আমি আমার ক্লাসেও বলি যে প্রিপারেশনটা আসলে একবারেই নিতে হয়। কীরকম, আমি যখন একটা চ্যাপ্টার পড়ি ফার্স্ট ইয়ারে, হ্যাঁ, ওই চ্যাপ্টারটা এইচএসসিতে কী কী কোয়েশ্চেন্স আসে, এইচএসসিতে নর্মালি বোর্ডে যে কোয়েশ্চেন্সগুলো আসে ওই কোয়েশ্চেনগুলো সলভ করলেই কিন্তু এইচএসসিতে মোটামুটি কমন পাওয়া যায়। একটা হয়তো ব্যতিক্রম থাকতে পারে, প্যাটার্নে মিল পাওয়া যায়, এবং কোশ্চেনও কমন পাওয়া যায়। তুমি বিগত 10 বছরে যত কোশ্চেন আসছে যত বোর্ডে, সবগুলো যদি সলভ করো তুমি মোটামুটি কিন্তু কমন পাবে। হ্যাঁ, A+ পাওয়ার জন্য না, বাট তুমি যদি এতটুকুতেই সীমাবদ্ধ থাকো তাহলে কিন্তু অ্যাডমিশন টেস্টে যেহেতু অ্যাডমিশন টেস্টের জন্য বাড়তি খুব বেশি সময় পাওয়া যায় এমন না, ওই সময়টাতে যে কিন্তু একটু স্ট্রাগল করতে হয়। তো এই স্ট্রাগলটা আমি কেন করব? হ্যাঁ, আমি যদি সবাই রিকভার করতে পারে, হ্যাঁ সবাই পারে না, তো ম্যাক্সিমামই কিন্তু পারে না। এই কারণেই আমার ব্যাচমেটই আছে, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, যে গোল্ডেন A+ পাইছে এইচএসসিতে, কিন্তু পাবলিক কোনো ইউনিভার্সিটিতে চান্স পায়নি। এরকম অসংখ্য এরকম অনেক আছে, আমার ক্লোজ ফ্রেন্ড সার্কেল থেকে আমি উদাহরণ দিলাম, এরকম আছে। তো এরকমটা তো আসলে কারো কাম্য না। তো আমার সাজেশন হচ্ছে তুমি ফার্স্ট ইয়ার থেকেই পড়ো এবং একাডেমিক অ্যাডমিশন দুটা ব্লেন্ড করে পড়ো, এবং এটা দুইটা উপকার আছে। প্রথম উপকার হচ্ছে অ্যাডমিশনের সময় তো একটা উপকার পাচ্ছই, আগে থেকে অ্যাডভান্স হয়ে আসো। আরেকটা উপকার যেটা এইচএসসিতে হেল্প হয়। কিভাবে হেল্প হয়? যে এইচএসসির জন্য যতটুকু স্ট্যান্ডার্ড, আমি যখন এই এইচএসসির সাথে অ্যাডমিশনটাও অ্যাড করছি, স্ট্যান্ডার্ডটা কিন্তু একটু আপ হয়ে গেছে। আর যখন তোমার স্ট্যান্ডার্ডটা আপ হয় তখন ইমিডিয়েট আগের টপিকগুলো কিন্তু বেশি সহজ হয়ে যায়। ধরো তুমি যখন কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, তুমি যখন গুণ অঙ্ক করতেছো, গুণ করতে গেলে কিন্তু যোগ করতে হয়, তা ঠিক। তো তুমি যখন গুণ করবা, উপকার যেটা পাবো যে যোগের বেসিকটা তোমার আরো স্ট্রং হবে। সো আমার মনে হয় যে ব্লেন্ড করে পড়লে এইচএসসি তো একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, অ্যাডমিশনে তো পাওয়া যায়। দারুণ সিরিয়াস একটা আলোচনা করলাম। এখন আমরা একটু দাদার স্কুল কলেজ লাইফে ফিরে যেতে চাই। স্কুল কলেজ লাইফ এর দিকে যদি তাকান অ্যাজ এ স্টুডেন্ট, সেখানে অনেক মেমোরিজ আছে, যেসব অনেক সময় হয়তো শিক্ষার্থীদের সঙ্গে আমরা শেয়ার করি, অনেক কিছু বলা হয়ে ওঠে না। তো আমরা আপনার স্কুল বা কলেজের এমন কোনো মেমোরি শুনতে চাই যেটা আপনি হয়তো এর আগে কোথাও বলেননি। আসলে আমি স্কুলে পড়া শুরু করি প্লে গ্রুপ থেকে। আপনার স্কুল কোনটা ছিল? আমার স্কুল হচ্ছে গাইবান্ধা জেলা আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা। এবং এখানে আমি 14 বছর পড়াশোনা করছি। হ্যাঁ, মানে ওই স্কুল কাম কলেজ, তো একবারে আমি শিক্ষা প্রতিষ্ঠানেই পুরোটা কাটিয়ে দিয়েছি, এইচএসসি কমপ্লিট করে দেন বের হইছি আর কি। মাঝখানে আমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই এসএসসির পরে অনেক জায়গায় বিভিন্ন কলেজে চলে গেছে, ঢাকার কলেজে বা রংপুরের কলেজে, হ্যাঁ অনেক জায়গায় গেছে, কিন্তু বাট আমি কোনো ট্রাই করিনি, আমি কোনো ফর্মও নেইনি। এই জায়গাগুলোতে আমি খুবই ছিলাম আর কি, মানে নিজে যা বুঝতাম, মানে আমার নিজস্ব একটা সিদ্ধান্তের উপর আস্থা ছিল, নিজস্ব একটা বিবেচনা বোধ ছিল আর কি। এটার প্রতি আমার যথেষ্ট কনফিডেন্স ছিল স্কুল লাইফে, আমি যা করছি বুঝে করছি এবং এটা দায়ভার আমার। তা আমার কাছে মনে হয়েছে যে আমি যদি ঠিকঠাক পড়াশোনাটা করতে পারি তাহলে কলেজ আসলে আলটিমেটলি খুব একটা ম্যাটার করে না। এটা আমার তখনকার চিন্তা ভাবনা ছিল আর কি, এবং আমার কাছে মনে হয়েছে যে আমি ঠিকই ছিলাম। এটা আপনি তো সফল করে দেখিয়েছেন। তো আপনার কলেজ জীবনে আমরা দেখেছি স্কুলের পরে মানুষ যখন কলেজে ওঠে হঠাৎ করে একটু অ্যাডভান্স পড়াশোনা শুরু হয়ে যায়, কারণ এসএসসি লেভেলের সায়েন্সগুলো খুবই বেসিক, বাট এইচএসসিতে আসার পরই তারা একটু অ্যাডভান্স লেভেল ফেস করে ফেলে, যেটা অনেকের জন্য অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায়। আপনার ক্ষেত্রে সেই সময়টা কিভাবে আপনি ট্যাকেল করেছিলেন, কিংবা এইচএসসির পড়াটা কিভাবে গুছিয়ে নিয়েছিলেন শুরুতেই? আসলে হয় কি, এসএসসিতে ক্লাস 9-এ আমরা 12 মাস সময় পাই, ক্লাস 10-এ 12 মাস সময় পাই। আবার 10-এর টেস্ট পরীক্ষার পরেও কিন্তু এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আরো 2 মাসের সময় থাকে, যে সময় অনেকে কিন্তু গুছিয়ে নেয়। হ্যাঁ, তাহলে টোটাল তুমি এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশনের সময় পাচ্ছ ক্লাস 9-এ 12 মাস, 10-এ 12 মাস এবং তারপরে আরো 2 মাস, 26 মাসের মতো। হ্যাঁ, আর সাবজেক্ট, সায়েন্সের সাবজেক্ট যদি বলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, একটা করে বোর্ড বই। বাট এইচএসসিতে আসলে কিন্তু সিনারিওটা ডিফারেন্ট। এখানে প্রত্যেকটা সাবজেক্টে 2টা করে পেপার,
হ্যাঁ, ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রত্যেকটা সাবজেক্ট। তাহলে আগে ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সায়েন্সের পার্সপেক্টিভে, এখন হয়ে যাচ্ছে সবগুলোরই 2 পেপার করে 8 পেপার। সময় অনেক সংক্ষিপ্ত। বোর্ড কিন্তু বোর্ডের কিন্তু কোনো ফিক্স বই নেই, অনেক রাইটারের বই আছে। এখন যার টার্গেট থেকে একটু ভালো জায়গায় চান্স পাওয়া, অ্যাডমিশনের সাথে ব্লেন্ড করে পড়তে চাচ্ছে, তাকে অনেক সময় কিন্তু একাধিক রাইটারের বই কম্বাইন করেও পড়তে হয়, দাগায় পড়তে হয়, কম্বাইন করে পড়তে হয়। তো এই টপিকটা এই বইয়ে ভালো, আরেকটা টপিক ওই বইয়ে ভালো। তো সময় কিন্তু একটু বেশি, খুব কম সময় কিন্তু গোছানোর আসলে অনেক কিছু আছে, কিন্তু টাইমটাও কিন্তু আবার অনেক ফার্স্ট ইয়ার থেকে 10 মাস, সেকেন্ড ইয়ার কতটুকু আরো কম 6 মাস, হ্যাঁ এরকমই থাকে। টেস্টের পরে 2 মাস আমি দেখছিলাম, আমার যদি ভুল না হয় 18 মাসের মতো সময় পাওয়া যায় টোটাল এইচএসসি পরীক্ষা কমপ্লিট করার জন্য। এই 18 মাসে আসলে আমার 2 বছরের সিলেবাস কিন্তু আমরা পড়া হয়। হ্যাঁ, সো এখানে টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। তবে আমার কাছে মনে হয়েছে আমি যেভাবে টাইম ম্যানেজ করতাম, যে আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে প্রাইভেট পড়া, এটা আসলে আমি একটু নিয়ন্ত্রিতভাবে। আচ্ছা, যে অনেকে সবাই যেটা করে যে হচ্ছে একবার এক শিক্ষকের কাছে 10 দিন এক একজনের কাছে পড়তেছে, যেই চ্যাপ্টার সে বুঝে সেটাও পড়তেছে, যেটা বুঝে না সেটাও পড়তেছে। আমি আগে নিজে পড়ার ট্রাই করতাম, যেটা বুঝতাম না সেটা হচ্ছে আমি ওইভাবে যে টিচার ভালো তাকে সুনির্দিষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা। হ্যাঁ, এরকম কলেজের শিক্ষকদের কাছেও নিশ্চয়ই সাহায্য পেয়েছিলেন। হ্যাঁ, অবশ্যই। আমি যে টিচারকে যে জিজ্ঞেস করছি, ধরো যে কোনো একটা, আমাদের কলেজে হয়তো কি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়াইতো, বাট আশেপাশে টিচাররা যারা প্রাইভেট পড়াইতো তারা আসলে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়াইতো। আচ্ছা, তখন আমি যেটা করতাম যে বাইরের টিচারদের কাছে পড়তাম, তো তাদের কাছে হচ্ছে আমি ফার্স্ট পেপারটা পড়তাম, আর সেকেন্ড পেপারটা জাস্ট কলেজের জন্য, ওইটা আমি জাস্ট পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য নিজের মতো করে পড়তাম। যদি কোনো জায়গায় আটকায় যেতাম তাহলে আমি টিচারকে জিজ্ঞেস করতাম, স্যার এটা একটু বুঝতেছি না, একটু বুঝাই দেবেন, আলাদা করে সবার সামনে। আমি নিজের মতো করে আগে গুছিয়ে নিতাম। হ্যাঁ, নিজের মতো করে কোশ্চেনটা প্রেসাইজ হইতে হবে। আমি যদি বলি স্যার এই চ্যাপ্টারটা বুঝতেছি না, একটু বুঝাই দেন, একটা চ্যাপ্টার বোঝানো এত সহজ কথা না। তা ঠিক। হ্যাঁ, তো প্রেসাইজলি যদি কোশ্চেন করা যায়, আমি দেখছি যে এমন কোনো স্যার নাই যে আমার প্রশ্নের আনসার দেয় নাই। হ্যাঁ, দারুণ লাগলো। কলেজের মুহূর্ত তো আমরা শুনলাম। আমরা আপনার অ্যাডমিশনে আপনি যখন বুয়েটে চান্স পেয়েছিলেন সেই মুহূর্তটার কথা যদি আমরা স্মৃতিচারণ করতে যাই, কেমন লেগেছিল সে সময় যখন আপনি শুনলেন আপনি বুয়েটিয়ান হয়ে গেছেন? সেই মেমোরিটা আমাদের সাথে একটু শেয়ার করেন। অ্যাকচুয়ালি আমি গাইবান্ধা থেকে তো পড়াশোনা করছি কলেজ লাইফ পর্যন্ত। তো আমি আমার কলেজে প্রথম দিকে স্টুডেন্ট ছিলাম, স্কুলে প্রথম দিকের ছিলাম, 2-3 জনের মধ্যে আমি ছিলাম। বাট স্কুল থেকে যখন কলেজে সুইচ হয় তখন আমি একাই, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একাই থেকে যাই, বাকিরা সবাই হয়তো নটরডেমে বা ক্যান পাবলিকে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যায়। এলাকায় ভালো স্টুডেন্টদের মধ্যে আমি ছিলাম হচ্ছে মানে প্রথম। হ্যাঁ, আমি টেস্টে আমি ফার্স্ট ছিলাম। বাট আমার কাছে আসলে আমার দৌড়টা কত দূর এটা আসলে আমি মেজার করতে পারিনি। হ্যাঁ, আমার আসলে মেজারমেন্টই ছিল না। তো আমি যখন কোচিং করতে আসি, তো আমি আসলে কখনোই ভাবিনি যে আমি বুয়েটে চান্স পাবো, যদি আমার স্বপ্ন ছিল বুয়েটে পড়ার। কারণ কোচিংয়ে আসলে দেখা যায় যে সব এলাকার ফার্স্ট বয়রা হাজির হয়েছে, সব এলাকার ফার্স্ট বয়। আমি হচ্ছে মানে খুবই মফস্বলের একটা কলেজ থেকে আসছি। হ্যাঁ, তো আমি আসলে কখনোই আইডিয়া করিনি যে আমি বুয়েটে চান্স পাবো। বুয়েটে চান্স পাওয়া বা বুয়েটে পড়তে পারা এটা আমার জীবনের একটা স্বপ্ন ছিল, বাট স্বপ্নটা বাস্তবায়ন হবে এরকম কোনো আশা ভরসা আমি কখনো করি নাই। হ্যাঁ, আমি যদি ঢাকার মধ্যে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইতাম আমি সেটাতেই হ্যাপি থাকতাম। এবং ট্রুলি স্পিকিং আমার প্রথম সাকসেস স্টোরি হচ্ছে অ্যাডমিশন লাইফে, যে প্রথম আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স হয়। আচ্ছা, বুয়েট ভর্তি পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আগে হচ্ছে পরীক্ষা হয়। সেটা আমার 2টা ইউনিটে হয়, একটা হচ্ছে ক ইউনিট আর একটা হচ্ছে 6 ইউনিট। 6 ইউনিট হচ্ছে আইটি। হ্যাঁ, আর ক ইউনিট হচ্ছে সায়েন্সের। হ্যাঁ, জাহাঙ্গীরনগরের আইটিও তো খুব ফেমাস। হ্যাঁ, যখন আমার জাহাঙ্গীরনগরে হয়ে গেছে আমি একদমই খুশি যে হ্যাঁ, আমি খুশি এবং আমি মোটামুটি সাকসেসফুল। এখন জাস্ট আমি রিল্যাক্স মোডে পরীক্ষা দিয়েছি। আচ্ছা, তাহলে আপনার ক্ষেত্রে ওটা পজিটিভ কাজ করেছে যে একটা জায়গায় চান্স পাওয়াটার ফলে একটা রিল্যাক্সেশন হয়েছে, বুয়েটে আরো নির্ভর অবশ্যই। আর যখন বুয়েটের রেজাল্ট দেয়, আমি রেজাল্ট নিয়ে মোটেও এক্সাইটেড ছিলাম না, আমি খোঁজও নিতে যাইনি। হ্যাঁ, হঠাৎ এক রাতে আমি এক ভাইয়ের কাছে মানে 1 মাসের মতো দেখাই নিয়েছিলাম অ্যাডমিশনের সময়। অনেক থাকে না যে অনেক শর্টকাট থেকে অনেক কিছু, বা কোচিং এ যা পড়াইতো ঠিকঠাক বুঝতেছি না, তখন হচ্ছে একটু স্পেশাল কেয়ারের দরকার হয় আসলে। হ্যাঁ, তখন হচ্ছে 1 মাসের মতো দেখাচ্ছিল। ওই ভাইয়া বুয়েটের রানিং স্টুডেন্ট ছিল, আমার একবার সিনিয়র, তো আমাদের এলাকায়। তো উনি হচ্ছে ফোন দিয়ে জানায় যে সৌরভ তোমার তো এরকম হয়ে গেছে আর কি। আমি যে পজিশন বলছে আমি বুঝলাম যে কম্পিউটার সায়েন্স প্রথম সাবজেক্ট চলে আসবে। আমি আসলে এটা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল বিলিভ করা, কারণ ইআরপিও যদি হইতো বা যে কোনো সাবজেক্টই যদি হইতো
তাও আমি অনেক খুশি থাকতাম। ওয়েটিং লিস্ট হলে আমি অনেক খুশি থাকতাম। মানে আপনার উচ্চাশা খুব বেশি ছিল না? না, বাট উচ্চাশা আমার কখনোই বেশি ছিল না, বাট আমি যেটা নিজের মাইন্ডসেট তৈরি করছিলাম যে আমি আমার মতো পড়ে যাব, আপনার কাজটা আপনি ঠিক, আমার কাজটা আমি করে যাব, যদি আমার কোথাও চান্স নাও হয় যাতে এতটুকু আফসোস না হয় যে আরেকটু চেষ্টা করলেই বুঝি পারতাম, এই আফসোসটা যাতে আমার না থাকে, এই উদ্দেশ্য নিয়ে আমি আসলে পড়ালেখা করছি। আচ্ছা, শিক্ষার্থীরা মনে করে যে বিশেষ করে আমাদের ভিডিও যারা দেখছে, বুয়েটিয়ান হলে কিংবা ঢাকা মেডিকেলে চান্স পেলে জীবন সার্থক, তার জীবনে আর কোনো ব্যর্থতার গল্প নেই। তো আমরা শুনতে চাই আপনার জীবনে এত সফলতার গল্প শিক্ষার্থীরা সবসময় ইন্সপায়ার্ড হয়, কোনো ব্যর্থতার গল্প আছে কিনা? আপেক্ষিকভাবে ব্যর্থতার জিনিসটা তো আপেক্ষিক, তারপরও যেটা আপনি এখন দাঁড়িয়ে আপনার মনে হয় আরো বেটার ওয়েতে হ্যান্ডেল করতে পারতেন। যদি বলি যে ব্যর্থতা তো আপেক্ষিক, তো ব্যর্থতা সব লাইফে কম বেশি আছে। আমি ক্লাস 4 পর্যন্ত বা 5 পর্যন্ত মানে ক্লাসের শেষের দিকে স্টুডেন্ট ছিলাম, একদমই শেষের দিকের, বা কেউ আমাকে নিয়ে এক্সপেক্টও করতো না। আমার মা ছিল কিন্তু আমার স্কুলের টিচার। আচ্ছা, দেখা যেত যে বিশাল চাপ। হ্যাঁ, ক্লাস 5-এর আমি হচ্ছে ফার্স্ট টার্ম পরীক্ষায় আমি ম্যাথে 0 পাইছিলাম। ফার্স্ট টার্ম পরীক্ষা না, একটা ক্লাস টেস্ট পরীক্ষা ছিল, 3টা ম্যাথ দিয়েছিল, 15তে আমি 0 পাইছিলাম। আমার মাকে যে ম্যাথ টিচার আবার কমপ্লেন করছে যে ম্যাথ টিচারের ছেলে ম্যাথে 0 পাইছে। আচ্ছা, আপনার মা আবার ম্যাথ টিচারও? ম্যাথ টিচার, বিশাল ব্যাপার। হ্যাঁ, তো এখন যেটা হয়েছে, ফার্স্ট টার্ম পরীক্ষা আমার রেজাল্ট খুব একটা ভালো হয়নি। তারপরে যেটা করা হলো যে আমাকে বাসায় একটা টিচার দেওয়া হয়। তো টিচার রেগুলার আসতো, 5 দিন 6 দিন আসতো এবং 1-1.5 ঘন্টা পড়াইতো আর কি। তো একটা রেগুলারিটি মেনটেন হইতো। দেখা গেল যে সেকেন্ড টার্ম এক্সামে আমার হচ্ছে রেজাল্ট খুব ভালো হয় এবং অ্যানুয়াল এক্সামও খুব ভালো হয়। ম্যাথে আমি 98 পাই। আচ্ছা, যেহেতু আপনি রেগুলার ম্যাথ করছেন। হ্যাঁ, তো আউট অফ 100 আমি যখন 98 পাই, এবং খুব কম স্টুডেন্টই আমার চেয়ে ভালো বেশি মার্ক পাইছিল, খুব কম। তো এটাতে অনেকেই আসলে সারপ্রাইজড হয়। তো 5-এর তো একটা স্কলারশিপ এক্সাম থাকে, তো আমি আসলে বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না, কারণ আমি আসলে জানতাম না আমি যে বৃত্তি পাওয়ার মতো। তো আমি আসলে চাইছিলাম যে প্রত্যেক বছর অ্যানুয়াল পরীক্ষার পরে আমি বাসায় বলতাম যে আমরা সবাই একটু বেড়াইতে যাই, হ্যাঁ, শীতের ছুটিতে। হ্যাঁ, এটা আসলে আমাদের সময়কার একটা কালচার ছিল। তো স্কুল 1 মাসের মতো বন্ধ থাকতো, তো আমি মাকে বৃত্তি পরীক্ষা দেওয়া তো বাড়তি চাপ, আর প্রিপারেশন নিতে হবে। তো বৃত্তি পরীক্ষা তো হয় হচ্ছে ওই পিরিয়ড ছুটির সময়টাতে, তো ছুটিটা ক্যান্সেল করতে আমি মোটেও রাজি ছিলাম না। মাকে বলছি যে চলো ঘুরে আসি। হ্যাঁ, মানে বৃত্তি পাওয়ার চেয়ে আপনার কাছে ঘোরাটা বেশি আকর্ষণীয়? না, বৃত্তি পাওয়ার চেয়ে আকর্ষণীয় না, বাট বৃত্তি আমি পাবো না এটা তো আমি জানি। আচ্ছা, শুধু শুধু কেন আমি কষ্ট নিতে যাবো। তখন মাকে বলছিলাম যে চলো আমরা ঘুরে আসি। তো মার ইচ্ছাতেই আসলে আমার বৃত্তি পরীক্ষাটা দেওয়া হয় এবং সারপ্রাইজিংলি আমি হচ্ছে ট্যালেন্ট পুলে বৃত্তি পাই। আচ্ছা, এবং ওইটার রেজাল্ট নিয়ে আসা, যেদিন বৃত্তি পরীক্ষার রেজাল্ট, আমার মনে আছে যে মাকে নিয়ে স্কুল থেকে বের হয়েছি, একসাথে আসতাম, আমরা যাওয়া আসা একসাথেই করতাম। হ্যাঁ, যেহেতু একই স্কুল। হ্যাঁ, তো অন্যান্য স্টুডেন্টরা সব টিচারদের কাছে দোয়া চাচ্ছে যে টিচার আজকে তো স্কলারশিপের রেজাল্ট দেবে, দোয়া করেন। আমি তো বিন্দাস আছি। হ্যাঁ, তো কিসের রেজাল্ট, আমার তো মানে এটা নিয়ে কোনো এক্সপেকটেশনই নেই। আমি কোনো না, টেন্সড না, কোনোভাবেই টেন্স না। তো বাসায় আসি, খাওয়া দাওয়া করতেছি, এমন সময় আমার স্যার এসে জানাইছে, বাসায় আসছে, এসে বলে তুমি তো ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছো। আমি তো আসলে বিলিভই করি। তো আমি আসলে নিজে গেছি পরে রেজাল্ট দেখতে, স্যারের কথা তখন বিশ্বাস হয়নি। পরে যে দেখে যে আসলেই ট্রু। আমার জীবনে এই দুইটা হচ্ছে, একটা রেজাল্ট হলো 5-এর বৃত্তি রেজাল্ট, আরেকটা হচ্ছে যে বুয়েটে চান্স পাওয়া গেছে। এই দুইটা পুরাটাই আনএক্সপেক্টেড। আচ্ছা, বাট আপনার হচ্ছে সেলফ ডাউট ছিল, এটা কিন্তু আপনাকে পজিটিভ ভাবে মোটিভেট করেছে যে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকা। আমি দেখছি যে আমি এই ধারাবাহিকতা মেইনটেইন করার কারণেই আমার লাইফটা একদম চেঞ্জ হয়েছে। যে দেখা গেছে যে 6 থেকে কিন্তু আমি ক্লাসের প্রথম দিকে স্টুডেন্ট ছিলাম, আপ টু কলেজ। বাট ব্যর্থতা যেটা বললাম যে আমি বুয়েটে ভর্তি হওয়ার পরে দেখা গেছে যে আমি আগের রেগুলারিটি আর মেনটেন করতে পারিনি। আমি হলে থাকতাম, তো অনেক দিকে ইনভলভ হয়ে গেছিলাম, পড়ানোতে পড়ানোতে অনেক বেশি ইনভলভ। বুয়েটের শিক্ষার্থী বলে তো টিউশনের অভাব নেই। হ্যাঁ, তো দেখা গেছে যে প্রথম জিনিসগুলো খুবই অ্যাট্রাক্ট করতো। হ্যাঁ, তো এত বেশি ইনভলভ হয়ে গেছিলাম, দেখা গেছে যে রেগুলার বেসিসে যে পড়াশোনা করা, টেবিলে কলেজ লাইফের যে কন্টিনিউটি, হ্যাঁ, ওই কন্টিনিউটিটা আসলে খুবই ম্যাটার করে, যেটা আসলে আমি মেইনটেইন করতে পারি না, যেটা আপনার আসলে চেঞ্জিং ফ্যাক্টর ছিল স্কুল কলেজে আমাকে অন্যদের চেয়ে আগায় নিছিল এই কন্টিনিউটিটা। বাট এটা আসলে আমি বুয়েট লাইফে মেনটেন করতে পারিনি, যার কারণে যেটা হয়েছে যে বুয়েটের রেজাল্টটা আমার স্কুল লাইফ বা কলেজ লাইফের মতো এরকম লুক্রেটিভ কিছু না, তবে আমি ঠিক টাইমেই বের হয়েছি। আমি দেখছি যে আমাদের এই প্রফেশনের যারা অনেকেই আছে, অনেক সময় লাগে, অনেকে আবার বের হতেও পারে। হ্যাঁ, আমি যে এই কারণে অনেক গ্রেটফুল, হ্যাঁ, টু গড, যে হচ্ছে আমি ঠিক টাইমে বের হতে পারছি। আমি আবার এটা খেয়াল রাখতাম যে আর যাই হোক যাতে আমার রেজাল্টটা ঠিক থাকে, বের হইতে পারি, এবং এই আর কি ব্যাপারটা। খুবই দারুণ লাগলো। সেটা হচ্ছে ভাইয়া একটা স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে আপনি তো টেলিকম সেক্টরে জব করেন, একটা ফুল টাইম জবের পাশাপাশি আপনি এখনো কিভাবে পড়ানোটা মেনটেন করে চলেছেন? আপনি কিন্তু দেখা গেছে যে দীর্ঘ সময় আপনি দেশের
বিখ্যাত অফলাইন প্ল্যাটফর্ম বলেন, অনলাইন প্ল্যাটফর্ম বলেন, সবগুলোতেই পড়িয়েছেন। তো টাইম ম্যানেজমেন্টটা কিভাবে আপনি করেছেন? অ্যাকচুয়ালি পড়ানোটা তো আসলে ভালোবাসা থেকে। তো ইন্টার লাইফে যেহেতু আমি পড়াইছি এবং এইচএসসি একটা স্টুডেন্ট কিন্তু খুব ব্যস্ততম সময় পার করে, তো তখনও দেখা গেছে যে আমি টাইম ম্যানেজ করতে পারছি। এখনও কিন্তু আমার পড়ানোর জন্য সময়টা আসলে আমি দেখছি যে আমাকে ম্যানেজ করতে হয় না, সময় নিজেই নিজেকে ম্যানেজ করে নেয়। প্রায়োরিটি লিস্টে থাকলে যা হয়। হ্যাঁ, প্রায়োরিটি লিস্টে থাকলে যা হয়। আর যেটা হয় আমার ক্ষেত্রে যে সারাদিন অফিস করার পরে যখন একটা পড়াইতে পারি, ক্লাস নেই, তখন আসলে আমার খুবই রিফ্রেশিং লাগে। আচ্ছা, অনেকের মানে এক্সস্ট লাগে আর আপনার হচ্ছে রিফ্রেশিং। মানে এটা আপনার যেহেতু ভালোবাসার জায়গা। হ্যাঁ, ভালোবাসার জায়গা। আমি সারাদিন অফিস করে একটা ক্লাস নিলাম, আচ্ছা, বা উইকেন্ডে একটা ক্লাস নিলাম, ভালো লাগে। আচ্ছা, খুবই ভালো লাগলো আপনি এটাকে এখনো ফ্লেক্সিবিলিটির জায়গায় রেখেছেন। আর সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যেহেতু অফলাইনের সময়টাকে দেখেছেন, বাংলাদেশে যখন অফলাইন পিক ছিল, আর এখন আমরা দেখছি যে করোনার পরে অনলাইনে প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা এসেছে এবং সেটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাই শোনা যাচ্ছে। তো আপনি যেহেতু দুটো সাইডই খুব ভালোভাবে অবজার্ভ করেছেন বা দুটো সাইডের বিখ্যাত সব প্রতিষ্ঠানে আপনি ছিলেন, আপনার কি মনে হয় যে অনলাইনে পড়াটাই এখন শুধুমাত্র যথেষ্ট শিক্ষার্থীদের জন্য, নাকি অনলাইন আর অফলাইনের ব্লেন্ড, কোনটা বেশি জরুরি? অ্যাকচুয়ালি অফলাইনে আমরা তো আসলে অফলাইনেই পড়াশোনা করছি, আমাদের স্টুডেন্ট লাইফ কিন্তু অনলাইন ছিল না, অনলাইন আসলে ছিল না। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে ক্লাস 9-এ যখন উঠি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আবার ইংলিশ আছে, নর্মালি স্টুডেন্ট এই সাবজেক্টগুলো কিন্তু প্রাইভেট পড়ে। আমি একটা স্টুডেন্টকে আমার ফ্রেন্ডদেরকে দেখতাম যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে টিচারের বাসায় যেত, প্রত্যেকটা টিচার আবার 3 দিন করে পড়াইতো। হ্যাঁ, তো স্কুল শেষ করার পরে পার ডে হয়তো 2জন টিচার বা 3জন টিচার বাসায় যাইতো। এই যাওয়া আসা করে বাসায় এসে আর পড়ার আসলে নিজের এনার্জি কিন্তু থাকে না। আমি অনেকে দেখা যায় যে সন্ধ্যাবেলা বাসায় এসে খাওয়া দাওয়া করছে, হ্যাঁ, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করছে, আনটাইম হয়ে যাচ্ছে, তো পড়ার আসলে পড়তে মোটিভেশন থাকে না। টেবিলে শুধু বসলেই তো বসা হয়, হ্যাঁ, বসার জন্য হয়তো বা বসা হয়তো। বাট এইসব দিকে আমি আবার খুবই নিজের মতো ডিসিশন নিতাম সব শুরু থেকে। আমার বাসা থেকে কোনো রেস্ট্রিকশনও ছিল না, আমাকে পুরো ফ্রিডম দিছে। তো আমি যেটা করছিলাম যে আমাদের এখানে একজন টিচার পড়াইতেন, তিনি আবার সব সাবজেক্ট পড়াইতেন। আচ্ছা, একজন টিচার, তার বড় একটা টেবিল ছিল, এখানে আমি বসতাম ক্লাস 9, ক্লাস 8, ক্লাস 3, 4, এইভাবে, হ্যাঁ, সব সাবজেক্ট পড়াইতাম। তো বাসার পাশে আমি সেই স্যারের কাছে পড়া শুরু করলাম। ওই স্যারের কাছে মনে আমি ক্লাস 7-এও পড়ছিলাম। তো স্যার আমাকে সবচেয়ে কাছে লাগতো আর কি, যেহেতু আমি সিনিয়র মোস্ট ছিলাম। তো আমাকে পড়াইতো 2 ঘন্টা পড়াইতো। স্যারের 2টা ব্যাচ ছিল, 3টা থেকে একটা, 5টা থেকে একটা। তো আমি যে সুবিধা মতো যে কোনো একটা ব্যাচে যাইতাম আর কি। আমার রুটিন ছিল স্কুল থেকে এসে ঘুমাইতাম, ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে আমি যাই। আমি সবসময় পড়াশোনা করছি অলওয়েজ ফ্রেশ মাইন্ডে। আচ্ছা, আমি কখনোই স্ট্রেস হয়ে পড়তে বসি না, আসলে খুবই গুরুত্বপূর্ণ, এটা আসলে ইফেক্টিভ হয় না। তো আমি ফ্রেশ মাইন্ডে পড়তে যেতাম, স্যার পড়াইতে থাকতো। হ্যাঁ, এই তো একটা টপিক বুঝাই দিত, আগের ক্লাসে যা পড়া দিয়েছিল ওটা লিখতে বলতো, আমাকে বুঝাই দিয়ে অন্যদেরকে পড়াইতো, আমি লিখতে থাকতাম, এরকম আর কি। আবার একটা টপিক বুঝাই দিত, নেক্সট ক্লাসে পড়া দিত, এরকম আর কি। যা দেখা যেত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টাই পড়াইতো। অনেক সময় ইংরেজি পড়াইতে চাইতো, আমি মাঝে মাঝে হয়তো পড়তাম, আমার ইংরেজিতে খুব একটা প্রবলেম হইতো না। হ্যাঁ, আমি নিজেই পড়তাম আর কি। হ্যাঁ, বাংলা তো কখনোই পড়িনি কোথাও, তো এইভাবেই পড়তাম। তো এইভাবে পড়ার কারণে আমি দেখছি যে আমার সময় অনেক সেভ হইতো, নিজেকে সময় দিতে পারতাম, টাইম সেভ হইতো। আর আমি যে খুব পড়তাম তা না, আমার কাছে মনে হয়েছে যে আমার ফ্রেন্ডসদের চেয়ে আমি পড়াশোনায় কম সময় ব্যয় করতেছি, ওরা অনেক বেশি সময় ব্যয় করে। কারণ এফেক্টিভ কোনটা হচ্ছে, ওরা অনেক টিচারের কাছে কিন্তু পড়তেছে এবং যাতায়াতেও কিন্তু অনেক সময়টা নষ্ট হচ্ছে। তো আমার টাইম সেভ হইতো, টাইম সেভ হওয়ার কারণে আমি আসলে অনেক রিল্যাক্স মুডে পড়েও আমার রেজাল্ট সবসময় ভালোই থাকে। খুবই গুরুত্বপূর্ণ। এখন অনলাইন তো এখন আসছে, এখনের ট্রেন্ড। অনলাইনের কিন্তু সুবিধা আছে, অসুবিধাও আছে। কোনটা আগে তুমি শুনতে চাও? অসুবিধাই যদি বলি, যে প্রথম অসুবিধা যে স্টুডেন্টরা কিন্তু ডিভাইস, হ্যাঁ, স্মার্টফোন বলো, ল্যাপটপ বলো, ট্যাব, দেখা যায় যে ক্লাস সাইডে ওপেন রেখে এগুলোর সাথে কিন্তু অনেকেই সংস্পর্শে আসতেছে। নর্মালি গার্ডিয়ানরা কিন্তু স্টুডেন্টদেরকে ফোনটা দিচ্ছে ক্লাস করার পারপাজে একটা ট্যাব বা একটা ল্যাপটপ কিনে দেয়, বা স্টুডেন্টরাও কিন্তু এইটা লজিক দেখায় বা গার্ডিয়ানদের থেকে আদায় করে নিচ্ছে। এবং যখন ক্লাসের ফাঁকে যখন নোটিফিকেশন আসে, তখন কিন্তু ক্লাসের থেকে মনোযোগটা ডাইভার্ট হয়ে যায়। হ্যাঁ, একটু ইউটিউবে ঘুরে আসে, অনেক স্টুডেন্টই কিন্তু এই জিনিসটা কন্ট্রোল করতে পারে না। এবং ওই বয়সে এটা কিন্তু খুবই টাফ, ওই ম্যাচুরিটিটা আসা। হ্যাঁ, ম্যাচুরিটি সবার একরকম ভাবে কাজ করে এবং তখন অনেক টেম্পটিং জিনিস। তো এই জিনিসটা যদি কন্ট্রোল করতে না পারে, সেক্ষেত্রে আমি বলবো যে অনলাইন আসলে তার জন্য ক্ষতিই হচ্ছে। এটা আসলে ডিপেন্ড করে তার সেলফ কন্ট্রোল কতটুকু, তার ম্যাচুরিটি কত, সে কি স্ক্রিন অ্যাডিকশনটা দূরে রেখে পড়াশোনা করতে পারতেছে কিনা। তবে হ্যাঁ, যদি সে স্ক্রিন অ্যাডিকশন দূরে রাখে,
অনলাইনটাকে পড়াশোনাটাকে সোল পারপাস হিসেবে পড়াশোনার পারপাসে যদি অনলাইন প্ল্যাটফর্মটা ইউজ করে তাহলে কিন্তু তার অনেক সময় সেভ হয়। এক্স্যাক্টলি। এবং দাদা এখানে কিন্তু আমরা যখন স্কুলের টিচারদের কাছে পড়েছি, মানে আমরা ক্লাস 9-10-এ বুয়েট ঢাকা মেডিকেলের টিচারের কাছে পড়বো, ঢাকা ভার্সিটির টিচারের কাছে পড়বো, আনইমাজিনেবল ছিল। এটা আসলে এটি ভালো টিচার অ্যাভেলেবল ছিল না। হ্যাঁ, আমরা অ্যাডমিশনে এসে প্রথম বুঝেছি বুয়েটের ভাইয়ের কাছেও পড়া যায়। আমি কলেজ লাইফে আসলে খুব ইচ্ছা ছিল, আমি স্টুডেন্টকে যেটা বলি যে ব্লেন্ড করে পড়ো, আমারও খুব ইচ্ছা ছিল এরকম ব্লেন্ড করে পড়া। হ্যাঁ, আমার নিজস্ব, কিন্তু আমার সবকিছুই আমি নিজের মতো করে চিন্তা করতাম, ওটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতাম। বাট আমি খুব একটা পারি না এই কারণে যে অ্যাডভান্স প্রবলেম বা কোশ্চেন ব্যাংক এগুলো আমার কাছে ছিল না, ওই রিসোর্স আমার কাছে ছিল না ওই সময়। তো যদি অনলাইন প্ল্যাটফর্ম থাকতো, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কিন্তু দেখা যায় যে একাডেমিকও পড়াচ্ছে, শিখোতে কি করে একাডেমিক পড়ায়, আবার একটা এক্সট্রা ক্লাস রাখে, যেটা হচ্ছে আমরা ডাউট সলভিং ক্লাস। না, একটা এক্সট্রা ক্লাসই থাকে যে অ্যাডভান্স প্রবলেম সলভ করা হয়, যেখানে বুয়েটে প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন আসছিল বা চুয়েটে কি আসছিল, ইভেন আইআইটিতে আসো কিছু প্রবলেম কিন্তু সলভ করানো। এই প্রবলেমগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু চোখ কান খুলতে সাহায্য করে। হ্যাঁ, যে আমি আসলে ওই কনসেপ্ট পাচ্ছি, এগুলো কিন্তু আমার আসলে অ্যাক্সেস ছিল না। তো এই জিনিসগুলো, অনলাইনের এই সুবিধাগুলো যদি কাজে লাগানো যায়, মানে আপনার মতো স্টুডেন্ট যদি হয় যারা হচ্ছে নিজের উপর আস্থা আছে, সেলফ ডাউটের পাশাপাশি সেলফ কনফিডেন্স আছে যে আমি এটার জন্য এটা ইউজ করছি, তাহলে আসলে ভালো। তাহলে তো অবশ্যই। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেম হয় স্টুডেন্টদের মধ্যে, আমি যেটা দেখছি যে ওরা আসলে ল্যাক অফ কনফিডেন্সে ভোগে। ওরা যখন অনলাইনে পড়ে এবং ওদের সহপাঠীরা যখন অফলাইনে পড়তেছে, তখন ওরা আসলে একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে আমি আসলে ঠিক করতেছি। তখন ওরা যেটা করে, দুই জায়গায় পড়ে, এবং এটা হচ্ছে ব্লান্ডার। আচ্ছা, ব্লান্ডার। দুই জায়গায় পড়তে যে যেটা হয়, একবার সে ওই জায়গায় যাচ্ছে, একবার অনলাইনে পড়তেছে, তার নিজের জন্য পড়ার সময়টা তো থাকে না। হ্যাঁ, ব্যালেন্স করা তো খুব কঠিন। ব্যালেন্স থাকে না। তো এটা আসলে একটা ব্যাপার, আমার মনে হয় যে এটা আসলে নিজের বিবেচনার উপর যে আমার জন্য কোনটা ইফেক্টিভ, আমার জন্য, এবং শুধু এটা আমার জন্য, আর কারো দিক দেখার দরকার। সো এখানে শিক্ষার্থীদেরকে যেটা বলবো, এটা নিয়ে কিন্তু অনেক ডিবেট হয় দাদা, যে এই জায়গাতে নিজের বিবেচনা এবং নিজেকে অ্যানালাইসিস করা, যে আমি আসলে কিরকম অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, আমি নিজের উপরে কতটুকু কন্ট্রোল রাখতে পারি, নাকি ফেসবুকে একবার ঢুকলে আমার 2-3 ঘন্টা পার হয়ে যায়, এটা আসলে ম্যাটার করে। সো অনলাইন ভালো, অফলাইনও ভালো, এটা আসলে ডিপেন্ড করবে। সবই ভালো, এখন তুমি কিভাবে নিচ্ছ। এক্স্যাক্টলি, তুমি কিভাবে নিচ্ছ। দাদার সাথে দাদার যে অভিজ্ঞতার ঝুলি, সেই অভিজ্ঞতার ঝুলি থেকে আমিও কিছুটা রিপ্ত হলাম। তোমরাও আশা করি অনেক অভিজ্ঞতা পেয়েছো, এবং আমার মনে হয় যে অনেক অনেস্ট কিছু টিপস পেয়েছো। নিজের উপরে কনফিডেন্স রাখাটা কত জরুরি, আমার মনে হয় এই পডকাস্টের সবচেয়ে বড় শিক্ষা এটাই। তো নিজের উপরে বিশ্বাস রাখো, কারণ এখনকার দুনিয়া আসলে অনেক বেশি বিক্ষিপ্ত আরও অনলাইন আসার পরে। সো ফোকাস থাকাটা ভেরি ইম্পর্টেন্ট। দাদা এখনও ফোকাস থেকে একই সঙ্গে দেখো দুটো কাজ করছেন, আমার কাছে মনে হয় যে এটা আমাদের শিক্ষকদের জন্য শিক্ষণীয়। তো তোমাদের জন্য শুভকামনা থাকলো নেক্সট পডকাস্ট পর্যন্ত। নেক্সট পডকাস্টে আমার মনে হয় আরও ইন্টারেস্টিং কোনো গল্প নিয়ে আমরা আসবো। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।